This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। আমি আত্রেই পাঁচ কথা নিয়ে আপনাদের সঙ্গে আর প্রথমেই চোখ রাখবো পুশব্যাকের খবরে। এসআইআর চলছে, স্বরূপনগরের ছবি হাকিমপুর সীমান্ত, সেখানে পুশব্যাকও চলছে। অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে তুমুল বিশৃঙ্খলা হয় আজ যখন আমরা খবর করতে যাই। হোল্ডিং সেন্টারের সামনে একদল লোক জড়ো হয়, হুজ্জুতি করতে থাকে, খবর করতে বাধা দেওয়া হয়, প্রতিনিধির গায়ে হাত, ক্যামেরা ভাঙার চেষ্টা করে। এখানে লোকাল লোক না, আপনি কি বলছেন? আপনার লোক না তো ওটা করছেন কেন? কি বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের ভোট টাকা দিচ্ছেন কেন? এই 400 তোমরা দেখছো কেন? এই 400 তোমরা দেখছো 400 তোমরা কারা? ওরা রোহিঙ্গা। ওরা কারা? আপনি হাত দেবেন না। আপনি কি বলছেন? ওরা রোহিঙ্গা। ওরা কারা? আপনি হাত দেবেন না। আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না। আপনি কি বলছেন? আপনার লোক না তো ওটা ওখানকার লোক, এখানকার লোক। কি কথা? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? এখানে তোমরা কি করছো? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? তোমরা আপনাদের বক্তব্য কি স্থানীয় লোক? আপনাদের বক্তব্য বলুন। স্থানীয় লোক এগুলো গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবেন, গায়ে হাত দিচ্ছেন না। কি আপনাদের অভিযোগটা কি? আপনাদের অভিযোগটা কি? আমরা মোটরসাইকেলে দাঁড়িয়ে আছি, আমার ফটোটা তুলছে কেন? আমরা তো যাচ্ছি হাকিমপুরের দিকে, আমার তো কোনো সমস্যা নেই, আপনারা যা পারেন করেন। আমি যাচ্ছি, আমার ফটোটা তুলছে কেন? ওই ভদ্রলোক একটা চালিয়েছিল। আপনি সংবাদ মাধ্যমে গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার গায়ে হাত দেয়নি, আপনি আমার ফালতু কথা বলেন। ক্যামেরা রেকর্ড হলো, আপনার গায়ে হাত দিচ্ছেন। আপনি রেকর্ডিং করছেন, করেন রেকর্ডিং। আপনার বক্তব্য আপনি ধাক্কা দিচ্ছেন কেন? না, আপনার গায়ে ধাক্কা দেয়নি, আপনার গায়ে ধাক্কা। আমার কাছে ভিডিও রয়েছে। না, আপনার গায়ে ধাক্কা, আপনার লোক আমার কেন? এখানে কয়েকজন মানুষ বিক্ষোভ দেখাতে এসেছে, আমরা সেই বিক্ষোভটা দেখাচ্ছি। ফটো তুলছেন কেন আমার? গায়ে হাত দিচ্ছেন কেন? ফটো তুলছেন কেন আমার? গায়ে হাত দিচ্ছেন কেন? কি বলুন? কোন সরকার বাড়িতে? বলুন কি প্রশাসনের কি অভিযোগ? কি আপনি ক্যামেরায় বলুন। কি বক্তব্য? ক্যামেরা বলবো কেন? ক্যামেরায় বলুন। ক্যামেরায় বলুন। গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবেন না। কি বক্তব্য বলুন? কি বক্তব্য? গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবেন না। কি বক্তব্য বলুন? কি বক্তব্য বলুন? আপনারা কারা বলুন? কি বক্তব্য বলুন? আপনারা কারা বলুন? বলুন আপনারা কারা? একটুখানি অপেক্ষা করুন, এখান থেকে আমাদের যে হচ্ছে। বিক্ষোভের ছবিটা দেখাতে বলবো। বিক্ষোভের ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে। মধুকল্পিতা ছবিটা দেখো। কিছু সময় আগেই আমরা দেখলাম কয়েকজন মানুষ, তারা স্থানীয় একটি সংগঠনের তরফ থেকে এসে তারা এই বাংলাদেশিদের হটানোর দাবিতে তারা বিক্ষোভ করছিলেন, এবং তারই মধ্যে উল্টো দিক থেকে কয়েকজন যারা নিজেদেরকে বলছেন তারাও স্থানীয় বাসিন্দারা, তারা হাকিমপুরের বাসিন্দা, তারা এখানে এসে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করলেন, এবং এই মুহূর্তে হাতাহাতির ছবিটা আমরা দেখাচ্ছি। এবং আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমকেও কিন্তু, আর খুব স্বাভাবিকভাবেই এখানে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখবো, কারণ আমরা খবর করতে গেছি, খবর করাটা আমাদের কাজ। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সকলের বক্তব্য শোনা, তুলে ধরাটাই আমাদের কাজ, এবং ফ্যাক্ট চেক করাটা আমাদের কাজ। আর এখানেই প্রশ্ন, তাহলে বাধা কেন? বাংলাদেশিদের পুশব্যাক চলছিল, সেই সময় গোলমাল কেন? কারা করলো? কেন তেরে ফুরে চলে এলো এই কয়েকজন যুবক? তাদের কি উদ্দেশ্য ছিল? এই অশান্তি করাটাই উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? হামলাকারীরা অনুপ্রবেশকারীদের কি দালাল? তাদের হাত ধরে কি তারা দেশে ঢুকেছিল, সেই জন্য বাঁচানোর চেষ্টা করছেন, বা কোনো সত্য যাতে সামনে না আসে সেটা চেষ্টা করছেন? হাতে ঘা লাগতেই কি জ্বালা হামলাকারীদের? অনুপ্রবেশকারীরা শাসক দলের প্রাণ ভোমরা কি? ভোট ব্যাংকে টান পড়বে বলেই কি এত জ্বালা গায়ে? হোল্ডিং সেন্টারে কেউ নেই, পুলিশ কেন নেই? কোথায় প্রশাসন? এই প্রশ্ন ওঠে, কারণ যতক্ষণ ধরে আমাদের প্রতিনিধি এখানে ছিলেন পুলিশ প্রশাসনের দেখা পাওয়া যায়নি। আমার তো কোনো সমস্যা নেই, আপনারা যা পারেন। কি বলতে? কি বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের ভোট টাকা দিচ্ছেন কেন? এই 400 তোমরা দেখছো 400 তোমরা কারা? ওরা রোহিঙ্গা। ওরা কারা? আপনি হাত দেবেন না। আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না। আপনি কি বলছেন? আপনার লোক না তো। দাবি কি?
কি বলতে আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না, আপনি কি বলছেন? আপনার লোক না তো, ওটা ওখানকার লোক, এখানকার লোক। কি কথা? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? তোমরা কি করছো? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? তোমরা বার করতে না? আপনাদের বক্তব্য বলুন। স্থানীয় লোক গায়ে হাত দেবেন না, এখানে বসবাস, গায়ে হাত দেবেন না। আপনারা কি বক্তব্য বলুন? আমরা এখানে বসবাস করি, এরা বাইরের লোক, এই বর্ডার সম্বন্ধে এরা কিছুই জানে না, তো এখানে আন্দোলন করছে কেন ওরা? কি অভিযোগ কি? আপনি ক্যামেরায় বলুন কি বক্তব্য? বলবো কেন? ক্যামেরায় বলুন, ক্যামেরায় বলুন। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। কি বক্তব্য বলুন? কি বক্তব্য বলুন? আপনারা কারা? কিছু সময় আগেই আমরা দেখলাম কয়েকজন মানুষ, তারা স্থানীয় একটি সংগঠনের তরফ থেকে এসে তারা এই বাংলাদেশিদের হটানোর দাবিতে তারা বিক্ষোভ করছিলেন, এবং তারই মধ্যে উল্টো দিক থেকে কয়েকজন যারা নিজেদেরকে বলছেন তারাও স্থানীয় বাসিন্দারা, তারা হাকিমপুরের বাসিন্দা, তারা এখানে এসে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করলেন, এবং এই মুহূর্তে হাতাহাতির ছবিটা আমরা দেখাচ্ছি। এবং আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমকেও কিন্তু কি হয়েছে দাদা, আপনার বক্তব্যটা কি বলুন? বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা ধাক্কাধাক্কি করছেন, হাতাহাতি। আমি ধাক্কাই করিনি, কিন্তু ওই মহিলাটা কথা বলছে যে ওই মহিলা মারার দরকার। এরা কারা? যারা এসছে তারা কারা? স্থানীয়, স্থানীয়, স্থানীয়। আপনারা সংবাদ মাধ্যমে গায়ে হাত তুলছেন, সব আছে, সমস্ত কিছু রেকর্ড হয়েছে। আপনারা কারা? আপনারা কারা? আমরা ওই হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি। বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে আমি আবার ছবিটা দেখা বলতে বলবো। বচসা চলছে দুপক্ষের মধ্যে। আমি এবার বিএসএফের কাছে প্রশ্ন করছি, ওই তো চেকপোস্টে চলুন, চেকপোস্টে গিয়ে আপনার বিএসএফের কাছে জিজ্ঞাসা করুন যে অনুপ্রবেশ কিভাবে হলো। জন্মসূত্রে আমরা সীমান্তবাসী, তো আমাদের চোখের সামনে যেটা ঘটে প্রতিনিয়ত বা আমরা যেটা দেখি, সেই অভিজ্ঞতার উপরে আমরা যেটা জানি বা যেটা দেখেছি যে তৎকালীন সময়ে 2016-14 নাগাদ গরুর লাইন চলতো, যেটা বিএসএফ এর মদতেই চলতো। এই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন যেগুলো আমরা তুলেছি, বা স্বাভাবিকভাবে আম জনতার মনেও এই প্রশ্নগুলো উঠবে, সেই প্রশ্নগুলো নিয়েই আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে গিয়েছি, তাদের উত্তর শোনাবো। সে বিজেপি হোক বা শাসক, দু শিবির থেকে কি বলা হচ্ছে শুনুন। বাংলাদেশি দু রকম আছে, যারা হিন্দু তারা শরণার্থী ধর্ম বাঁচাতে এসছে, আর যারা অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে থাকবে না। ভারতীয় মুসলিমরা থাকবে, তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বাংলাদেশি মুসলিম থাকবে না। এখানে গড় চক্রবেড়িয়ায় 4 জন ধরা পড়েছিল, নৌকা করে তুলে দিয়েছি আমরা, সাগর হয়ে পালিয়ে যাক। আমরা এখানে রাখতে দেব না। আমার খাওয়ার বিদেশিকে খেতে দেব না, আমার জমি বিদেশিকে নিতে দেব না, আমার বোনকে আমার কন্যাকে বিদেশিদের হাতে তুলে দেব না। আমি যেটা খবর পেয়েছি যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সে হামলায় জড়িত। শুধু তাই নয়, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি বিক্ষোভের কর্মসূচি ছিল। ডক্টর সূর্য ব্যানার্জি তিনি মারধরের শিকার হয়েছে, তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। ভারতবর্ষের নাগরিক যারা নন, যারা অনুপ্রবেশকারী, যারা নিজেরাই ক্যামেরার সামনে বলছে যে আমাদের বাড়ি সাতক্ষীরাতে, আমাদের বাড়ি অমুক জায়গায়, আমি তৃণমূল কংগ্রেসের তমুক নেতাকে 5,000 টাকা ঘুষ দিয়ে, কেউ বলছে আমি 10,000 টাকা দিয়ে আমি এখানে এসেছি, ভোটার কার্ড বানিয়েছি, কেউ বলছে আমি 2বার ভোট দিয়েছি, কেউ বলছে আমি 3বার ভোট দিয়েছি। তো রাজ্য সরকারের লজ্জার বিষয়। সংবিধানের শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তো সংবিধানকে ছিঁড়ে ফেলেছেন, কিন্তু সংবিধান তো রক্ষা করতে পারছেন না। কোনো সংবাদ মাধ্যমের উপর আক্রমণ কঠোরভাবে নিন্দনীয়। এই হামলা কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না। এক, দ্বিতীয়ত হাকিমপুরে যদি কিছু দেখা যায় অনুপ্রবেশকারী রয়েওছেন, কজন আছেন? 20, 25, 30, 40, 50, 100, 150। অথচ আমরা কদিন আগে দেখলাম বড়বাজারের 40% বাড়িতে গিয়ে ভোটারদের পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? বড়বাজারের হিন্দিভাষী সেই ভোটাররা ভারতীয় জনতা পার্টির ক্যাডার কিনা আমি জানি না,
তারা দলে দলে গিয়েছিলেন বিহার নির্বাচনে ভোট দিতে। কার্যত অনুপ্রবেশকারী যদি বাংলাদেশ বর্ডারে থেকে থাকে তো এরাও তো অনুপ্রবেশকারী। বিহারের ভোটার তালিকার নাম থেকে তারা বাংলায় আসবে কেন? তারা বাংলা ভোটার লিস্টে নাম তুলবে কেন দুই জায়গায়? এবার দেখাবো বিক্ষোভ, যেটা নিয়ে এই ঘটনা সংবাদ সংগ্রহ করতে আমরা গিয়েছিলাম। কারণ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর জন্য যে পুশব্যাক চলছে তার জন্য এখানে হোল্ডিং সেন্টার, আর এই হাকিমপুরেই প্রোটেস্ট বা প্রতিবাদ চলছিল। সামনে দেখুন লেখাই রয়েছে যে ফেরত পাঠাতে হবে বাংলাদেশে। হোল্ডিং সেন্টারের সামনে এই বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ চলে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে। আমাদের মূল দাবি হচ্ছে যে এই ভারতবর্ষে যেন শুধুমাত্র ভারতীয়রা থাকে, যারা অনুপ্রবেশকারী বাইরের দেশ থেকে এসছে তারা আমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। তারা দীর্ঘদিন ধরে এখানে কাদের মদতে রয়েছে সেটা আমরা জানতে চাই। এসআইআর এখন জম অনুপ্রবেশকারীদের কাছে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হতেই চম্পট দিচ্ছে বাংলাদেশিরা। বাড়ি বিক্রি করে মধ্যমগ্রাম থেকে উধাও হয়েছে অনুপ্রবেশকারী। 15 বছর আগে অনুপ্রবেশ করে নথি টথি সব জোগাড় করে ফেলেছিল রবিউল। লক্ষ্মীর ভান্ডারের টাকাও পেত বাংলাদেশি পরিবার। কিভাবে ভারতীয় পরিচয়পত্র বানালো অনুপ্রবেশকারী? কাদের মদতে? সরকারি প্রকল্পের সুবিধাভোগী তারা? জানি না, শুনেছিলাম যে বাংলাদেশে নাকি বাংলাদেশি এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে। ভয় পাচ্ছিল, হ্যাঁ ইসাইর জন্য ভয় পাচ্ছিল। হতো এরা তো বহুত দিন আগে এসছিল, তা অনেক আগে এসছিল, এসে ভাড়া ছিল অন্য জায়গায়। তার বেশি 15 বছর ওইরকমই হবে। ভোট টোট দিত এরা? হ্যাঁ, ভোট দিয়ে ভোটার কার্ড ছিল, সব ছিল, লক্ষ্মী ভান্ডার সব ছিল। বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। লক্ষ্মী ভান্ডার? লক্ষ্মী ভান্ডারে ছিল। মানে এইটা এখানে দিত, তাহলে ওরা চলে গেল কেন? ভয়ে আতঙ্কে গেছে। অনেক দিন দিয়ে আছে, 5-6 বছর ধরে ছিল। আচ্ছা, এই লোকটার নাম কি ছিল? রবুল মন্ডল ছিল। বাড়িতে কজন মেম্বার ছিল? এরা মোটামুটি 8 জন ছিল। 8 জন? 5 জন ছেলে পিলে ধরে 5 জন ছিল। 5 জন? 3টে ছেলে। হ্যাঁ, ভোটার কজন ছিল? মানে 2 জন। আচ্ছা, বাচ্চা কি করতো? লোহা ভাঙার ব্যবসা করতো। এই যে আদৌ মানে বিহারে যখন শুরু হয়েছে সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না, সেই ভাই চলে গেছে। বাংলাদেশের বাসিন্দা রবিউল মণ্ডল গত 15 বছর ধরে এইখানে থাকতেন, এই বাড়িতে। কিন্তু বিহারে এসআইআর হওয়ার পর থেকে তারা আতঙ্কের মধ্যে ছিলেন। অবশেষে তালা বন্ধ করে এই বাড়ি বিক্রি করে দিয়ে তারা এখান থেকে চলে গেছেন। মূলত ভয়, এসআইআরের আতঙ্ক। কিন্তু স্থানীয় মানুষ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই রবিউল ইসলাম তার পরিবারে প্রায় 5 জন সদস্য ছিল, যার মধ্যে 2 জন ভোটার ছিলেন, যারা রীতিমতো পশ্চিমবঙ্গে থেকে ভারতবর্ষে থেকে ভোট দিতেন, এখানে বিভিন্ন ভাঙাড়ির কাজ করতেন, সেই কাজ করে তাদের জীবন সংস্থান চালাতেন। কিন্তু কিভাবে তারা ভোটে নাম তুললেন এই নিয়ে প্রশ্ন রয়েছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও তারা পেতেন, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই আতঙ্কে তারা এই বাড়িতে বিক্রি করে দিয়ে তালা মেরে বেরিয়ে গেছেন। যারা কিনেছেন তারা এই বাড়ি নতুন করে এখনও পর্যন্ত ঢোকেননি, সেই কারণেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই আবারও প্রশ্ন উঠছে মধ্যমগ্রামের 1 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া, যেখানে রবিউল মণ্ডল বাংলাদেশি 15 বছর ধরে এখানে থাকতেন, বাড়ি বিক্রি করে চলে গেছেন। ভোটার লিস্টে নাম ছিল, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তারা চলে গেছেন এই 1 নম্বর ওয়ার্ড থেকে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এবার দেখাবো আরো কিছু ঘটনা। এই এসআইআর চালু হওয়ার পর কিভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ভয়ে পালিয়ে যাচ্ছেন। হায়দ্রাবাদ থেকেও চলে আসছে অনুপ্রবেশকারী বাংলাদেশি। 5-6 বছর আগে তারা ভারতে ঢোকে, অনুপ্রবেশ করে লোক ধরে, মানে দালাল ধরে। হায়দ্রাবাদে গিয়ে লেবারের কাজ অনুপ্রবেশকারীর। কিভাবে নথি ছাড়া বছরের পর বছর কাজ করছে, কেন নজরদারি ছিল না প্রশাসনের, এই প্রশ্নগুলোই এখন উঠছে। আপনার নাম কি? সালামতুল্লাহ। এখানে যে হায়দ্রাবাদে গেলেন, ট্রেনে করে গেছিলেন? ট্রেনে করে গেছি। টিকিট হয়েছিল আপনার নামে? হ্যাঁ। কোনো কাগজ, আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে হয়নি? वैसे हो ही ना। तो आया कैसे बांग्लादेश से? आया अभी आदमी आ रहा, उनका संगत आ गया। तो पैसा देना पड़ा ना? पैसा नहीं, कर्जा, गाड़ी का कर्जा दिया। गाड़ी में आया? गाड़ी में। तो बॉर्डर क्रॉस कैसे किया? बॉर्डर करे आदमियों का 2 बंदा आ रहे, वो बंदा का साथ आए हम। पैसा तो दिया ना?
पैसा दिया नहीं। वोट दिया इधर हैदराबाद में? तो वोट दिया कभी? वोट दिया नहीं। तो डायरेक्ट हैदराबाद कैसे? डायरेक्ट हैदराबाद गए। एजेंट था, कोई एजेंट से परिचय हुआ था? हैदराबाद में उसको काम आपको किसने दिलाया? दिलाया नहीं, उधर मुसलमान है वो, उनको घर का लेबर का काम है, वो लेबर का काम किया, सीमेंट का काम। 5-6 साल होता। तो 5-6 साल में तो बांग्लादेश भी लौटे होंगे? एक बार भी नहीं गए? नहीं गए। बीवी बच्चे कहाँ पर? बीवी बच्चा इधर है। तो उन लोग के साथ वो तो हैदराबाद में ही था आपके साथ? जी हाँ, मेरा साथ है। अभी इधर का सरकार नहीं रह सकते, बाहर का आदमी हो बोल के हम चले जा रहे हैं। এবার আরো একটা নমুনা, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে কাজ জুটিয়ে নিয়েছিলেন। বছরের পর বছর বিনা বাধায় কাজ করেছে বাংলাদেশে। এসআইআর এর গুঁতো যে খেয়েছেন তখনই পালানোর পথ খুঁজছেন। জাঁকিয়ে বসেছিল বাংলাদেশি, কেন কেউ টের পায়নি? দেখেও না দেখার ভান করেছিল প্রশাসন। এখানে সিনাফাত থাকতাম। এখানে কি করতেন? ময়লার কাজ করতাম। আর এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ওসব কোনো কার্ড নেই আমার। বানিয়েছিলেন? না। ভোট দিয়েছিলেন? না। ভোট দেননি? না। আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা পেতেন? না। চলে যাচ্ছেন কেন? এসআইআর এর ভয়তে। আর ফিরবেন না? না। ভয় পাচ্ছেন কিসের? আল্লাহর ভয় পাতি। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে, সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের যারা বাংলাদেশ থেকে, বার্মা থেকে যারা এসেছেন। আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যোজনা বাড়িও পেয়েছে, রেশন পেয়েছে, ভোটাধিকার পেয়ে গেছে। সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে 10 কোটি মানুষের কাছে। আজকে যারা যারা পালিয়ে যাচ্ছে, বলছে সেক্টর 5-এ আমি মেড সার্ভেন্টের কাজ করতাম, বাড়ি বাড়ি কাজ করতাম, আমি এখানে 9 বছর ধরে রয়েছি। 9 বছর ধরে কোন সরকার আছে? মমতা ব্যানার্জি, আপনার সরকার। স্থলভাগে দেখছেন কিভাবে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে এবার বাংলাদেশে। এবার এসআইআর এর মধ্যেই জালে বাংলাদেশি মৎস্যজীবী আন্তর্জাতিক জলসীমা যেটা রয়েছে সেটা লঙ্ঘন করেছেন। নামখানায় এমন 28 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে। ধৃত মৎস্যজীবীরা বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা বলে খবর, এবং পরপর 3 দিন 3টে বাংলাদেশি ট্রলার আটক হলো যারা জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছে। 79 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল আগে। हमने टोटल 28 बांग्लादेशियों को पकड़ा है। ये हमारे IMBL इंडियन वाटर्स में हमारे 5 किलोमीटर इनसाइड इंडियन वाटर्स फिशिंग करते हुए पाए गए थे। इनके पास इनके फिशिंग बोट्स के डॉक्यूमेंट्स हैं, बट इनके पास इनके खुद के कोई आइडेंटिटी कार्ड नहीं है, कोई लाइसेंस नहीं है, कोई परमिट नहीं है। ये वहाँ पे फिशिंग कर रहे थे, हमें फिशिंग करते हुए देखे गए और ये फिर भागने लगे वहाँ से। सारे लोग नेट छोड़ के भागने लगे। নজরদারি বেড়েছে জলসীমায়, সেটা স্পষ্ট হচ্ছে। এবার আকাশপথেও নজরদারি বাড়ানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ গেছে, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডকে এই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের যে আকাশপথে নজরদারি করতে হবে। তার ছবি আপনারা দেখছেন, চপারে করে এই সীমানা যেগুলো রয়েছে সেখানে এই পরিদর্শন থাকবে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি জেলা সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন, সেই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, স্বরাষ্ট্রমন্ত্রক যে একেবারে কড়া নজরদারির মধ্যে, ফিল্টারের মধ্যে রাখছে পুরো বিষয়টা, এটা খুব পরিষ্কার হচ্ছে। কি কি নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হয়েছে? দেখো, দক্ষিণবঙ্গ সীমান্তের 5টি জেলা নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এর মধ্যে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তে চেকপোস্টগুলোতে বাংলাদেশি ভিড় বাড়ছে এবং মূলত ভারতীয় ভূখণ্ড থেকে তারা বাংলাদেশের ভূখণ্ড থেকে যাতায়াত শুরু করেছে, অর্থাৎ যেতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কোন রকম পরিস্থিতি যেন হাতে নাগালে না বেরিয়ে যায় বা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডকে। আর এই নির্দেশ পাওয়ার পরই বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অনিশ প্রসাদ তিনি কিন্তু আকাশ পথে গোটায় তার অন্তর্গত যে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সীমান্ত এলাকা আছে সেখানে নজরদারি শুরু করেছে। বিভিন্ন জায়গায় আকাশ পথে তিনি ঘুরেছেন, বিএসএফ এর চপারে তিনি ঘুরছেন এবং এমনকি যেখানে দেখছেন ভিড় বেশি সেখানে কিন্তু সেখানকার যে আধিকারিক, যে কমান্ডের যে আধিকারিক রয়েছে সেই কমান্ডের আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন। এছাড়াও যে জায়গাগুলো অরক্ষিত রয়েছে সেই অরক্ষিত এলাকা দিয়ে যে কোনোভাবে এর সুযোগে কোনো অনুপ্রবেশ না ঘটতে পারে বা কোনো উগ্রবাদী মৌলবাদী সংগঠনের লোকজন এ রাজ্যের ভেতর বা ভারতীয় ভূখণ্ডে না ঢোকাতে পারে তার জন্য নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সেই মতো অরক্ষিত সীমান্তগুলো কিন্তু বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে খবর। ধন্যবাদ। এগরায় বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল, রোগীর পরিবারের তুমুল বিক্ষোভ।
উত্তাল হাসপাতাল চত্বর। খালসুটিয়া গ্রামের বাসিন্দা এক গর্ভবতীর চিকিৎসা চলছিল এই নার্সিংহোমে। বুধবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হয়, রেফার করা হয় মেদিনীপুরে। নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মহিলার পরিবার। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবার। ঘটনাস্থলে পৌঁছতে হয় পুলিশকে, তারপর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাচ্চা পুঙ্গ হয়েছে, কি কারণে হয়েছে প্রথম স্টেপ ধরতে পারেনি 3 মাসে, তাহলে 5 মাসে তো ধরতে পারতো। তার একটা ঘরওয়ালা ব্যবস্থা নিত, সেই পুঙ্গটাকে নেবে কি নষ্ট করবে। সে বলেছে আমার রিপোর্ট একদম ওকে। কাল রাত্রে বাচ্চা হয়েছে, এখন বাচ্চাকে নিয়ে মেদিনীপুরে রাখা হয়েছে। সে বাচ্চা পুঙ্গ জীবনে ভালো হবে। সে বলছে রিপোর্ট আমার ওকে আছে। ডাক্তার লুকিয়ে গেছে, ডিগ্রি ফেল ডাক্তার, এখন ভিতরে লুকিয়ে আছে।